সঙ্গে সংঘাত থামাতে কিংবা মধ্যপ্রাচ্যে যুদ্ধ সহিংসতা থামাতে যে দেশটি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল, যে দেশটি এখন নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শুনেও লেবানন সহ মধ্যপ্রাচ্যে বোমাবর্ষণ বন্ধ করতে চাইছে না, সেই ইসরায়েলি কর্তৃপক্ষের একজন শীর্ষস্থানীয় কূটনীতিক, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত রিউভান আজহার কেন হঠাৎ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়ে এমন কথা জানালেন যে ইসরায়েল বিরোধী যে তৎপরতা কিংবা ইসরায়েল যেই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন মনে করে সেই হামাসের বিস্তার মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এখন পাকিস্তান এবং বাংলাদেশেও পৌঁছে গেছে, পাকিস্তানকে তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না, সে কথাও সেই সাক্ষাৎকারে উল্লেখ করে 2023-এর 7ই অক্টোবর গাজা ভূখণ্ড থেকে হামাস গোষ্ঠীর সদস্যরা গিয়ে ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেই হামলার পর থেকেই যে ইসরায়েল বাংলাদেশের দিকে লক্ষ্য রাখছে সে কথাও এই কূটনীতিক তুলে ধরেছেন। কেন এই সময়ে বাংলাদেশ পাকিস্তানের নাম নিলেন ইসরায়েলি কূটনীতিবিদ, এবং কেনই বা বাংলাদেশে ইসরায়েল নজর রাখছে এবং সে বিষয়ে ভারতেরও সাবধান হওয়া উচিত এমন মন্তব্য করলেন তিনি, সেসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্লিটজ সম্পাদক এবং জেরুজালেম পোস্টের নিয়মিত লেখক প্রতিবেদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনার সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা বেশ দীর্ঘ দিনের পুরনো, কারণ আপনি জেরুজালেম পোস্টে নিয়মিত লেখেন, ইসরায়েলের আরো কোনো পত্রিকায়ও আপনার লেখা প্রকাশিত হয়, আন্তর্জাতিক আরো বিভিন্ন সংবাদ মাধ্যমের পাশাপাশি। মানে ইসরায়েল যে হঠাৎ করে কূটনীতিক ভারতীয় শীর্ষস্থানীয় একটা গণমাধ্যমের একজন প্রতিবেদককে ডেকে বা সেধে একরকমের এই সাক্ষাৎকারটি এ সময়ে দিলেন, কেন দিলেন? কি বার্তা দিতে চাইছে ইসরায়েল? মানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপের ফলে ইসরায়েল বেশ বেকায়দায় আছে, সেটাও তো অনেকে মনে করছেন। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এই রাষ্ট্রদূত রিউবেন আজায়ের যে বক্তব্যটা দিয়েছেন গতকালকে এনডিটিভিকে, এটা কিন্তু চলতি বছর ফেব্রুয়ারি মাসের 6 তারিখে উনি আমাদের পত্রিকাকেও বলেছেন। কাজেই হঠাৎ করে ডেকে উনি এনডিটিভিকে বলেননি। আমরা হয়তো সেটাকে ওইভাবে প্রচার করিনি, এনডিটিভি যেভাবে এটাকে প্রচার করছে। রিউবেন আজারের পরিচয়টা জানতে হলে উনি শুধু ইসরায়েলের রাষ্ট্রদূত নন ভারতে, উনি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রধান, ঠিক অনেকটা সার্জিও গোরের মতো। তো উনি যখন একটা কথা বলছেন সেই কথাটা ভিত্তিহীন ভাবে উনি বলেননি, কারণ আমরা জানি, আমি নিশ্চিতভাবে জানি যে 2024 সালের 7 সেপ্টেম্বর হামাসের অনেকজন সদস্য বাংলাদেশে আসে এবং সেই দলের নেতৃত্ব দেন খালেদ মিশাল। খালেদ মিশাল কিন্তু আমাদের শুধু দ্বিতীয় উচ্চতর নেতা নন, তিনি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত, এবং হামাসের যে নেতা নিহত হয়েছে ইসমাইল হানিয়ে, তারপরেই তার অবস্থান। তো হামাসের এত বড় একজন নেতা ইউনুসের জমানায় বাংলাদেশে আসলো, এই নামটা তো আমাদের ইমিগ্রেশনের না জানার কোনো কথা না, বা আমাদের কাউন্টার টেররিজম অর্গানাইজেশন বা গোয়েন্দা সংস্থার কারোরই অজানা থাকার কথা না, কিন্তু সে এসেছে। এবং এটা যে একবার এসেছে তা নয়, এরপর হামাসের লোকজনেরা অসংখ্যবার বাংলাদেশে এসেছে। এবার আপনি যে প্রশ্নটা করলেন, যে তিনি বলেছেন হামাস ফুটপ্রিন্ট বা তাদের কার্যক্রম বিস্তৃত করেছে পাকিস্তান এবং বাংলাদেশে। দেখুন, পাকিস্তান কিন্তু দীর্ঘ প্রায় বহু যুগ ধরে পাকিস্তানের একটা খুব বড় অংশ তারা কট্টর হামাসপন্থী, বিশেষ করে জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী পাকিস্তান, এবং হামাসের প্রশিক্ষণও হয়
পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চলে। কাজেই ইউনূস আসলো, পাকিস্তানের জন্য দরজা খুলে গেল এবং পাকিস্তানের জামাতে ইসলামীর অত্যন্ত ঘনিষ্ঠ হামাস বাংলাদেশে আসা যাওয়া শুরু করে দিল। এখন যেই কথাটা রুবেন আজার বলেননি সেটা হলো যে হামাস শুধু বাংলাদেশেই ফুটপ্রিন্ট স্থাপন করেনি, পদচিহ্ন স্থাপন করেনি, তাদের নেটওয়ার্ক ইতিমধ্যেই নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপে বিস্তৃত হয়ে গেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে নেপালের যে বিস্তীর্ণ যে খুব হিমালয়ের যে পর্বতের অনেক উঁচুতে যেখানে আল কায়দার প্রশিক্ষণ ক্যাম্প আছে 2003 সাল থেকে অনেকগুলো, সেখানে হামাসেরও প্রশিক্ষণ ক্যাম্প আছে নেপালে, হিমালয় পর্বতের উঁচুতে। এবং শ্রীলঙ্কাতে, মালদ্বীপে হামাস ওরা স্থানীয় লোকদেরকে রিক্রুটমেন্ট করছে, গাজাতে গিয়ে যুদ্ধ করার জন্য নয়। তারা রিক্রুট করছে যে হামাসের যে টপ এজেন্ডা, হামাসের মুখ্য শত্রু কিন্তু ভারত নয়, হামাসের মুখ্য শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং আপনি জানেন যে মাত্র 3 বছর আগে দিল্লিতে ইসরায়েলি দূতাবাসে একটা জঙ্গি হামলার, সন্ত্রাসী হামলার প্রচেষ্টা হয় এবং তখন কিছু লোক ধরা পড়ে, তাদের মধ্যে ভারতীয় নাগরিক ছিল এবং পাকিস্তানি নাগরিক ছিল। কাজে হামাস এখানে এসে পড়েছে বাংলাদেশে, পাকিস্তানে অনেক আগে থেকে আছে, এটা নতুন কিছু না। বাংলাদেশে এসে পড়েছে, এটাও নতুন কিছু না, ইউনূসের সময় থেকে আসছে। যেটা নতুন কিছু সেটা হলো হামাস নেপালেও আছে, শ্রীলঙ্কাতেও আছে, মালদ্বীপেও আছে। মানে তার মানে কি মধ্যপ্রাচ্যে যেমন সকল শত্রু দেশকে শেষ করে তারপর অভিযান শেষ করবেন নেতানিয়াহু, এ কথাটা বলেই 2023-এর অক্টোবর থেকে হামাসের সেই মানে যে তারা যে একটা হামলা চালিয়েছিল তার বিরুদ্ধে প্রতিশোধ শুরু করেছিলেন। তো তার মানে দক্ষিণ এশিয়াও সেই ঝুঁকিতে পড়ে যাচ্ছে। আর এর সঙ্গে একটু যুক্ত করি যে ইউনূস আমলে এমন ঘটনা ঘটতে পারলো কি করে? মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিত্র দেশ। মানে ট্রাম্প এখন নানা রকম হুমকি থামকি দিচ্ছেন বটে নেতানিয়াহুকে, মুখে অন্তত প্রকাশ্যে, কিন্তু তাদের ভেতরে যে মৈত্রী সেটার সঙ্গে দুদেশেরই একটা অস্তিত্বের সম্পর্ক আছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটা সরকারকে বসালো, একটা রেজিম চেঞ্জ করলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এত ঘনিষ্ঠ একটা সরকার যারা ওরকম একটা বাণিজ্য চুক্তি করতে পর্যন্ত প্রস্তুত, সে সময়ে ইসরায়েল বিরোধী হামাস কি করে বাংলাদেশে ঢুকতে পারলো? দেখুন, আপনার এই প্রশ্নের দুটো উত্তর। একটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের সঙ্গে ঝগড়া করছে, যা আমরা দেখছি, সবাই দেখছেন, আপনিও জানেন, আজকেই মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের বা জেডি ভান্সের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো সরকারই টিকতে পারবে না ইসরায়েলের সঙ্গে গোলমাল পাকিয়ে। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় উত্তর, যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এত বাণিজ্য সুবিধা ইত্যাদি নিবে, সেখানে আবার হামাস কেন ঢুকলো? হামাস এ কারণেই ঢুকেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার দেশে ব্যবসা করতে আসেনি। মার্কিন যুক্তরাষ্ট্র আপনার দেশে এসেছে, বাংলাদেশকে ইউনূস স্বীকারও করেছিল যে বাংলাদেশ গাজা হয়ে যাবে এবং বাংলাদেশকে গাজা উপত্যকার মতো একটা জায়গা বানিয়ে এখানে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি, এই স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি করার যে রাস্তাটা, সেটা আনসার আল ইসলাম বলেন বা বাংলাদেশে আরো যে উগ্রবাদী সংগঠন আছে হিজবুত তাহরীর সহ, এরা পারবে না করতে। কারণ আনসার আল ইসলাম বলেন বা অন্য যাদের নাম আছে, হিজবুত তাহরীর তো এমনকি ব্রিটেনে নিষিদ্ধও না। কাজে এমন একটা সংগঠন লাগবে
যেই সংগঠনটা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে একটা দানবাকৃতির, সেই দানবটা প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। কারণ আমি আবার বলছি, বিনয়ের সাথেই বলছি, যে আমেরিকা বাংলাদেশে ব্যবসা করতে আসেনি, আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গাড়তে এসছে। সেই ঘাঁটি গাড়ার যে যে পূর্ব প্রস্তুতি, সেটাই হলো হামাস। এবং আপনি যে বললেন যে ইউনূসের সময় কেন, আসলে তো ইউনূসের সময়ই হবে। মানে এর আগে যত রাজনৈতিক সরকার ছিল বাংলাদেশে, এমনকি সামরিক শাসন, তারা কেউই তার বাংলাদেশে এই মার্কিন ঘাঁটি করার পক্ষে ছিল না। তো ইউনূস আমাদের সবাইকে হয়তো অ্যাটেনশনটা ডাইভার্ট করে রেখেছে যে বাণিজ্য চুক্তি, গোলামি চুক্তি ইত্যাদি, কিন্তু আদতে যে মূল প্ল্যানটা, মাস্টার প্ল্যানটা, সেটা হলো এই বাংলাদেশকে একটা সন্ত্রাসের অভয়ারণ্য করে তারপরে এখানে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি গেড়ে বসা। যে সাক্ষাৎকারটা থেকে আসলে এই বিষয়টা জানলাম, মানে এনডিটিভির যে খবরটা গতকালকে, সেই সাক্ষাৎকারটাতে খুব ইন্টারেস্টিং হচ্ছে, রিউভান আজহার ইসরায়েলি এই কূটনীতিক বলছেন সাংবাদিককে যে তিনি নিজ উদ্যোগে এই বিষয়গুলো নিয়ে তার এবং ইসরায়েলি কর্তৃপক্ষের যে উদ্বেগ, সেটা ভারতের বিভিন্ন মানে সামরিক বেসামরিক কর্মকর্তাদের পর্যায়ে তিনি এটা জানিয়েছেন এবং তিনি একটা অ্যালার্ট করতে চেয়েছেন, সতর্ক করতে চেয়েছেন তাদের। এবং সেই প্রতিবেদনটাতে দেখবেন যে তারপর এনডিটিভি একটা মন্তব্য জুড়ে দিয়েছে, আমি জানি না তাদের নাকি রিউভান আজহারেরই মন্তব্য, যে ভারত সীমান্তে সন্ত্রাসবাদের যে মানে বিকাশ নিয়ে সীমান্তের অপর পারে যে উদ্বিগ্ন, সেটাকেও এই খবরটা আরো জোরদার করে। মানে এখন তো ভারত দুটো সীমান্তেই তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চলছে বা চরমপন্থী সন্ত্রাসবাদ চলছে এই অভিযোগ করে আসছে, পাকিস্তানের সঙ্গে সীমান্তেও, বাংলাদেশের সঙ্গে সীমান্তেও। তাহলে এই খবরটার প্রতিক্রিয়া ভারত কি দেখায়, ইসরায়েল কি সেটাও দেখতে চাইছে। ইসরায়েল ভারতের একটা সন্ত্রাস বিরোধী জোট হতে পারে। আপনার মনে থাকবে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী যখন গেলেন, তখন কিন্তু আবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে জড়িয়ে ধরে এ প্রস্তাবও দিয়েছিলেন। দেখুন, ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কটা কতটা গভীর সেটা বোঝার জন্যে ইসরায়েলের যে মিসাইল বা এই ড্রোন বিধ্বংসী যে টেকনোলজিটা আছে, যেটা আমেরিকার টেকনোলজি দিয়ে আপনি একটা ড্রোন বা মিসাইলকে প্রতিহত করতে হাজার হাজার ডলার খরচ হয়, আর ইসরায়েলের ওই প্রযুক্তি দিয়ে মাত্র $3 খরচ হয়। ইসরায়েল কিন্তু ওই যন্ত্রটা ভারতকে দেয়নি, বরং পুরো টেকনোলজিটাই ভারতকে দিয়ে দিয়েছে তৈরি করার জন্য। এটাই হলো ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কের উদাহরণ। এখন যখন অ্যাম্বাসেডর রুবিন আজার বলেছেন যে উনি ইন্টারাক্ট করেছেন ওনার ইন্ডিয়ার কাউন্টারপার্টের সাথে, নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে ভারতের সবাই, যারা আইন প্রয়োগকারী সংস্থা এবং নীতি নির্ধারক, সবাই এটা জানেন। দ্বিতীয় যে পয়েন্টটা আপনি বললেন যে এনডিটিভি যে শেষে প্যারাগ্রাফটা জড়িয়ে দিয়েছে, এটা তাদের নিজস্ব মতামত, এটা রিউবেন আজারের মতামত নয়। কিন্তু এই কথাটা সত্যি যে ভারতের জন্য এই মুহূর্তে আসলে দুটো ফ্রন্ট থেকে ট্র্যাক তৈরি হচ্ছে, একটা ওয়েস্টার্ন ফ্রন্ট মানে পাকিস্তান থেকে, আর একটা ইস্টার্ন ফ্রন্ট বাংলাদেশ থেকে। কিন্তু পাকিস্তান এই মুহূর্তে, ওরা তো এমনিতেও আর্থিকভাবে ভীষণ বিপর্যস্ত, তো পাকিস্তান এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, আসলে ট্রাম্পের সঙ্গে যে একটা গভীর সম্পর্ক, সেই সম্পর্কটাকে নষ্ট করতে চাইবে না ভারতের সঙ্গে কোনো নতুন ঝামেলা পাকিয়ে দিয়ে। অন্যদিকে বাংলাদেশে যারা ছিল ইউনূস প্রশাসন এবং যারা আছেন বিএনপি সরকার, ইনাদের তো কোনো এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত নেই যে ইনারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছেন।
যে এই মাসের যে 23 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, তো চীন তো ওনাকে সাদরে আমন্ত্রণ জানাবে একটা শর্তে, সেটা হলো তিস্তা প্রকল্পটা তাদেরকে দিয়ে দিতে হবে। এবং তার পাশাপাশি চীন এমন কিছু পণ্য সামগ্রী বাংলাদেশকে দিতে চাবে যেটা আপনার সাথে আমেরিকার সম্পাদিত বাণিজ্য চুক্তি রেস্ট্রিক্ট করে। তার মানে আপনি চীনের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, তাহলে আপনার সঙ্গে ট্রাম্প প্রশাসনের এবং মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এবং আমি মনে করি যে দেখুন, একটা খুব অদ্ভুত ঘটনা যে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা হট হেডেড পার্সন, যে যাকে তাকে যখন তখন হুমকি দেয়, সে যখন চোখের সামনে দেখছে যে বাংলাদেশ রাশিয়ায় গিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইছে বা চীনে এখন যাচ্ছে, কেন যাচ্ছে এটা তো ট্রাম্প নিশ্চিত জানেন। উনি কেন বাধা দিচ্ছেন না? উনি বাধা দিচ্ছেন না এজন্যে যে ওইটা একটা ফাঁদ। ট্রাম্প চাচ্ছেন যে বিএনপি সেই ফাঁদে গিয়ে পা রাখুক, যেই ফাঁদের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে ওই বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারবে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র সাপ্লিমেন্টারি অভিযোগ আনবে যে শুধু তো তোমরা চীনের সঙ্গে ব্যবসা করতেই যাচ্ছ না বা রাশিয়ার সাথে, তোমরা তো হামাসকে আশ্রয় প্রশ্রয় দিয়েছ, মানে উই ক্যানট অ্যাকসেপ্ট হামাস, এটা তো আমেরিকানরা বলবেই। এবং এই যে দুটো বিষয়, একটা হলো যে চীন রাশিয়া ফাঁদ, সেটা যে কোনো একটা, বিশেষ করে চীন, সেখানে আপনি বন্দী হলেই ট্রাম্প আপনাকে ওই অভিযোগটা আনবে যে আপনি চুক্তি লঙ্ঘন করেছেন, চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। তো এটার জন্য তো শাস্তি আছেই, স্যাংশনস আসতে পারে, ইন্ডিভিজুয়াল পার্সনসের উপরে ট্রাভেল রেস্ট্রিকশন আসতে পারে। পাশাপাশি আপনি যে এখানে হামাস চলে এসেছে, মানে আপনি নিশ্চয়ই, আপনি তো জানেনই যে এটা তার গতকালকে রুবেন আজার বলেননি, আমি তো বললামই যে ফেব্রুয়ারি 6 তারিখে আমাকে আগেই বলেছেন। তারও আগে আমি বিভিন্ন জায়গায় এটা লিখেছি বা অন্যরাও লিখেছেন, কাজে এটা একটা এখন এস্টাবলিশড ফ্যাক্ট। মানে তার মানে মানে এই যে ইরানের তো শান্তি আসছে না, মানে এরই মধ্যে যে অস্থায়ী চুক্তিটা হয়েছিল বলে বলা হচ্ছিল সেটা মানে লঙ্ঘন শুরু হয়েছে। লেবাননে যেহেতু বোমা বর্ষণ থামেনি, কাজেই সুইজারল্যান্ডে একটা যে চুক্তিটা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবার কথা ছিল সেটাও হচ্ছে না এখন। তার মানে মধ্যপ্রাচ্যে অশান্তি থামছে না, আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল আসলে দক্ষিণ এশিয়ায় এখন আসতে চাইছে। এবং গত প্রায় 1 দশক ধরে কিংবা 5-7 বছর ধরে তো অবশ্যই নানা জনের কাছে এটা শুনছিলাম যে মার্কিন বিশ্লেষকরাই বলেন যে নেক্সট ওয়ারফেয়ার থিয়েটার, সম্ভবত এটাই টার্ম, যে মানে পরের যুদ্ধক্ষেত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা এই বঙ্গোপসাগর উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন যে উপকূল সেটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে করছেন। তার মানে ওই পরিকল্পনা অনুসারে এগুলো হচ্ছে এবং সে কারণেই হামাস বাংলাদেশে ঢুকলো ইউনূস আমলে। দেখুন, প্রথমত ট্রাম্পের সাথে যে ইরানের সমঝোতা চুক্তি, এটা লঙ্ঘিত হয়নি, মানে ইসরায়েল লঙ্ঘন করেনি, কারণ ইসরায়েল ওই চুক্তির পক্ষই না, তারা স্বাক্ষরদাতা না। কাজেই এই ট্রাম্প কি চুক্তি করেছে সেটা মানতে ইসরায়েল বাধ্য না। দ্বিতীয় হলো যে যুগ যুগ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সামরিক সরঞ্জাম বানানোর যে সিন্ডিকেট, তারা মধ্যপ্রাচ্যে ট্রিলিয়ন্স অফ ডলারে ব্যবসা করেছে। এখন মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ তাদের নিজস্ব ভিশন অ্যাডভান্স করার জন্য, সৌদি আরব সহ, ওদের টাকাটা ওই জায়গায় চলে যাচ্ছে, বেশিরভাগ টাকা। এখন তাদের কাছে আসলে এই বিদেশি অস্ত্র কেনার মতন এত বাড়তি টাকা নেই, কিন্তু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটা তো চালু রাখতে হবে। মানে সহজ করে যদি বলি, মধ্যপ্রাচ্যের বাজারটা যেহেতু শুকিয়ে গেছে আর মধ্যপ্রাচ্যের দেশগুলো যেহেতু বুঝে গেছে
যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যে ভাবতো যে তাদের চৌকিদার তাদেরকে বাঁচিয়ে রাখবে, সেটা দেখে নিয়েছে এই সাম্প্রতিক সময় যে কিছুই করে না। অতএব তারা আর মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনে কোনো টাকা ঢালবে না। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন একটা নতুন যুদ্ধক্ষেত্র খুলতে হবে, এবং সেটা এই যে প্রায় 150 কোটি মানুষের বা 200 কোটি মানুষের যে একটা এলাকা দক্ষিণ এশিয়া, মানে আপনি যদি ভারতের 140 কোটি, বাংলাদেশের সাথে মিয়ানমার যোগ করেন, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানও, তাহলে বিশাল একটা জনগোষ্ঠী, 200, এবং খুব ডেন্সলি পপুলেটেড, মানে ঘনবসতিপূর্ণ। তো এখানে একটা ক্যাজুয়ালিটির পরিমাণও বেশি হবে যুদ্ধ হলে, এবং আমেরিকা সেই যুদ্ধটা বাঁধাবে। এবং সেই যুদ্ধ বাঁধানোর জন্য যে কিছু ইনগ্রিডিয়েন্ট তৈরি করতে হয়, এক্সকিউজেস তৈরি করতে হয়, অজুহাত তৈরি করতে হয়। এটা আর অজুহাত থাকলো না, এখন অজুহাত না যে আপনি চীনে যাচ্ছেন, দৃশ্যমান চুক্তি তো করবেন। হামাস এসছে, ডেট তারিখ সব তো আমি বলে দিয়েছি, এটা তো অন রেকর্ড। তাহলে কি আপনার মনে হয় না যে ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে এই রেকর্ডটা আছে? এটা সবার কাছে আছে, সিআই এর কাছেও আছে, পেন্টাগনের কাছেও আছে। এবং যার কারণে বাংলাদেশের ইউনুস প্রশাসন, আমরা যখন এই রিপোর্টটা পাবলিশ করেছিলাম ফেব্রুয়ারি মাসে, ওরা কিন্তু কোনো টু শব্দ করেনি, এখনো করবে না, কারণ এটা তো এসেছে। আর আপনি যত চুপ করে থাকবেন তত জিনিসটা এস্টাবলিশড হয়ে যাবে। যে আমি আজকে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যে কথাটা ব্রেক করলাম, স্টোরিটা, যে হামাস নেপালেও আছে, শ্রীলঙ্কাতেও আছে, মালদ্বীপেও। আপনি দেখবেন আগামী 1 সপ্তাহ পর এই কথাটা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে আসবে। তো তেমনি ভাবে, মানে আপনি যখন সরকার রিয়েক্ট করবে, প্রতিক্রিয়া দেখাবে কবে আপনার মনে হয় ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র? মানে এটা কি খুব ইমিনেন্ট, মানে খুব অবশ্যম্ভাবী এবং খুব আশু একটা আশঙ্কা বলে আপনি মনে করেন? দেখুন আমি মানে আমি জানি যে আপনার সঙ্গে রিউভান আজারের কথা হয়, আপনি তার সাক্ষাৎকার নিয়েছেন, আপনি ইসরায়েলের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সঙ্গে আপনার সাক্ষাৎকার হয়েছে এবং আপনি কথা বলেছেন, সেই সূত্রেই আমি জানতে চাইছি, মানে এই বিষয়টাকে তারা কিভাবে দেখেন? তারাই প্রতিক্রিয়া দেখাবেন, নাকি তারা ভাবছেন যে এই দেশের সরকারগুলো এই হামাসের আশা টাশা বন্ধ করবে এবং একটা সক্রিয় হবে ইসরায়েল বিরোধী শক্তি কে দমন করতে? দেখুন, আমি তো আসলে কাউন্টার টেররিজম নিয়ে কাজ করি, তো আমি আপনাকে একটা হাইপোথেটিক্যালি একটা কথা বলতে চাই, যে 7ই অক্টোবর যে ইসরায়েলের ঘটনাটা ঘটলো, যার পর এই গত অনেক বছর ধরে যে গাজায় যে যুদ্ধটা চলছিল, হাইপোথেটিক্যালি বাংলাদেশে যে সনাতন কমপ্লেক্সকে নিয়ে যে যে এক ধরনের উগ্রতা তৈরি হচ্ছে চতুর্পাশে, এবং আমি আজকেই জানলাম যে এমনকি কুরিয়ার সার্ভিসে একজন বিতর্কিত উগ্রপন্থী নেতা, তিনি এই আল কায়দার ফ্ল্যাগ পাঠাচ্ছেন লোকদেরকে। তো এমন যদি হয় যে যেই মন্দিরটা বা যে কমপ্লেক্সটা সনাতন নিয়ে এত আলোচনা শুরু হয়ে গেছে, এবং এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লি বিমানবন্দরে একটা নাটক করে এসছেন, তখন যদি হামাস এই কমপ্লেক্সে একটা সন্ত্রাসী হামলা চালিয়ে ফেলে, তারপর আপনি কি ভাবতে পারছেন পরিণতিটা কি হবে? না, ভাবতে পারছি না। আর আপনি গাইবান্ধার সনাতন কমপ্লেক্সের সঙ্গে মেলাচ্ছেন এই ঘটনাটাকে। হ্যাঁ, মানে এটা তো একদম যে ইসরায়েলে যে হামলাটা হলো 7ই অক্টোবর, সেটা তো একটা কনসার্টের মধ্যে, তাই না? আর এখানেও তো একটা গাইবান্ধায়, এটা তো একটা রিক্রিয়েশন সেন্টার। এখন যদিও বলা হচ্ছে রাম মন্দির, এটা সেটা, আসলে তো সেটা না, এটা রিক্রিয়েশন সেন্টার। তো সেখানে যদি হামলা হয়ে যায়, হামলার যথেষ্ট উস্কানি তো চারপাশে আছেই। রাস্তায় আপনি দেখছেন মিছিল হচ্ছে, ভেঙে দেওয়ার উস্কানি হচ্ছে, সরকার তো কোনো অ্যাকশন দিচ্ছে না। তো এরপর যদি হামাস এটা অ্যাটাক করে ফেলে, আর হামাস যদি দায় স্বীকার করে ফেলে, তখন আমাদের সরকার কি করবে? কিছু করতে পারবে? মানে কি জবাব দিবে মার্কিন যুক্তরাষ্ট্রকে? মানে আপনি মনে করছেন যে একটা বড় কোনো ঘটনা ঘটবে যার মাধ্যমে হামাস যে বাংলাদেশে আছেই সেটা হামাসের তরফেই জানান দেওয়া হবে এবং তারপর অনেকগুলো প্রতিক্রিয়া খুব দ্রুত ঘটতে থাকবে।
আহ, হামাস যেই যেই দেশে ঢুকতে পারে সেই সেই দেশে তারা খুব বড় একটা ঘটনা ঘটিয়ে তাদের উপস্থিতি জানান দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও তো হামাসের টেররিস্ট অ্যাটাক হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নে হয়েছে, বাংলাদেশেও হবে। যেহেতু অন রেকর্ড আমি বলছি, আমার কাছে একটা ডকুমেন্ট আমি বলছি, 7 সেপ্টেম্বর 2024 খালেদ মিসাল ঢুকেছে। আপনি তো এটা বলতে পারবেন না যে খালেদ মিসাল তো ফিলিস্তিনি, সে আবার হামাস হলো কিভাবে, এটা বলার কোনো সুযোগ নাই, কারণ সে হামাসের দ্বিতীয় সেকেন্ড টপ লিডার ইসমাইল হানিয়ার পর। কাজেই এখন আপনি এখানে হামাস আছে প্রমাণিত, এবং ইসরায়েলি রাষ্ট্রদূত রুবেন এজার সেটা আরো একবার হয়তো বলেছেন এই কারণে মনে করানোর জন্য যে এটা তো আছে। এবং এই যে তারিখটা আমি বললাম এটা ছাড়াও ওনাদের কাছে হয়তো আর অনেক তারিখ আছে। কিন্তু আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ইউনুস জমানায় শুরু হয়েছে, এটা তো এখন বন্ধ হয়ে যায়নি, একই মাত্রায় চলছে। হয়তো বিএনপি সরকার ভাবছে যে এই শক্তিটা সক্রিয় থাকলে আওয়ামী লীগের ফিরে আসাটা প্রতিহত হবে বা আসতে পারবে না। কিন্তু আপনি তো এমন এক ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে খেলছেন যে এই ফ্র্যাঙ্কেনস্টাইনই আপনার সর্বনাশ করে দিবে। এবং আমি খুব আতঙ্কিত, শঙ্কিত। আমি যেহেতু এটা নিয়ে কাজ করি, এই সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করি, আমার মনে হচ্ছে যেহেতু ঘোষণাটা আরো একবার প্রমিনেন্টলি আসলো হামাসের উপস্থিতি, কাজেই আমার মনে হয় যে এখন যদি এক্ষুনি বাংলাদেশ সাবধান না হয়, বাংলাদেশ সাবধান হয়নি যে হামাস এসছে, আসার পর আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পাসপোর্টে আবার অ্যাকসেপ্ট ইসরায়েল দিয়ে দিবেন। হামাস এসছে তখন আপনারা উগ্রবাদের উত্থানকে প্রমোট করছেন। আল কায়দার পতাকা অনেকদিন বন্ধ ছিল, আবার দেখছি রাস্তায় স্লোগানও হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আল কায়দার পতাকা, এমনকি ফুটবল খেলা হারাম, এটা হারাম, ওটা হারাম, এই যে উগ্রবাদী ন্যারেটিভ গুলো আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা খুব অশনির সংকেত। এবং আমি ভয় পাচ্ছি বাংলাদেশের নাগরিক হিসেবে, যেহেতু বিএনপি সরকার একেবারেই ঘুমিয়ে আছে অথবা জেগে থেকে ঘুমানোর ভান করছে, কিন্তু এই হামাসের উপস্থিতির যে ঘোষণা, এই ঘোষণা তাদের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত। এবং সেই অশনি সংকেতের আলামত আপনি দেখতে পারবেন প্রধানমন্ত্রীর চীন সফরের পর। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে নিশ্চয়ই বিস্তারিত আলাপ হবে যখন তিনি চীন সফরে যাবেন, সেই প্রসঙ্গে নিশ্চয়ই অনেক আলাপের সুযোগ পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন শোয়েব চৌধুরী, বরাবরের মতো অনেক ভাবনার খোরাক দিলেন। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে